হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় সকাল 7:30 মতো বাজে। রোহন কিছুক্ষণ আগে অফিসের জন্য বেরিয়ে গেল, আর মা আর বোন চলে যাওয়ার পরে আবার সেই আগের মতো আমি বাড়িতে একা একা রয়েছি। অবশ্য এখন একা একা বললে ভুল হবে, আমি আর কিট্টু রয়েছি। তো আবার কিট্টুর পুরোপুরি সব কিছুর দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে, মানে আরাম শেষ, আবার কাজে লেগে পড়ো। তো বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল, তো একটু ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের হাওয়াটা উপভোগ করতে করতেই দেখলাম কিট্টু ঘুম থেকে একটু উঠে পড়েছে। মানে সকালের দিকেও আবার উঠে পড়ে, একটু আবার ব্রেস্ট ফিট করিয়ে দিলেই ঘুমিয়ে পড়ে। তো ওকে খাইয়ে দাইয়ে আবার ঢাকা দিয়ে ঘুমটুম পাড়িয়ে এলাম। ওটা করতেই তো প্রায় 40 মিনিট সময় এখানেই চলে গেল। তো এবার ও যখন ঘুমিয়ে রয়েছে, এই সুযোগে আমি সকালের খাবারটা খেয়ে নিই চলুন। তো এতদিন তো মা থাকাকালীন সকাল বিকাল কি খাবো একদম চিন্তা করতে হয়নি। আর কিট্টু হওয়ার পরে কেন জানি না, মানে আগে তো আমি রান্না করতে খুব ভালোবাসতাম, ভালোবেসে রান্না করতাম, মনে হতো সময় পেলেই একটু রান্না বান্না করি, এটা ওটা একটু বানিয়ে খাই। কিন্তু এখন মনে হয় রান্না করাটা বিশাল বড় একটা কাজ আর অনেক সময়ের ব্যাপার। ওই সময় যদি আমি একটুখানি শুয়ে বসে কাটাতে পারতাম বেশ ভালোই হতো। তাই এখন শর্টকাটে কি খাওয়া যায় সেটাই শুধু ভাবি, বরং সেই খাওয়াটা টেস্টি হোক না হোক কিচ্ছু যায় আসে না। তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে আর কি করব। ফ্রিজের মধ্যে তো দই ছিল, আর ফল তো সবসময় বাড়িতে থাকেই। তো ফলের মধ্যে আপেল, কলা, একটুখানি কালারফুল দেখার জন্য চেরি দিয়েছিলাম। পরে ভাবলাম চেরিটা না দিলেই পারতাম, সাদা চপিং বোর্ডটা পুরো লাল হয়ে গেল, আর ছোট ছোট চেরিগুলো কাটতেও বেশ অসুবিধে হচ্ছিল। তো ছোট ছোট টুকরো করে ফলগুলো কেটে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি ফ্লেক্স সিড, পাম্পকিন সিডস, এই সব। বরং এই সময় না, মানে ডেলিভারির পরে কনস্টিপেশনের কিন্তু খুব প্রবলেম হয় নতুন মাদের। তো সেই প্রবলেমগুলো দূর করার জন্য এই দই, নানান রকমের সিডস, এইসব খাওয়া খুব ভালো। তো আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গিয়েছে, ওপর থেকে একটুখানি মধু দিয়ে দিয়েছি। এবার চলুন ব্যালকনিতে বসে বসে, কিট্টু তো ঘুমিয়ে রয়েছে, ততক্ষণ না হয় আমি একটু নিজের সাথে সময় কাটাই ব্রেকফাস্ট করতে করতে। আর তারপরে ভেবেছি আলাদা করে কোনো একটা সবজি না বানিয়ে পাঁচমিশালি সবজি বানিয়ে নেব, যেটা আমি সবসময় বানিয়েই থাকি, কারণ এই সময় বেশি বেশি করে সবজি খাওয়াও বেশ উপকারী। তো যাই হোক, রোহনকে জানেন মারা চলে যাওয়ার পরে দুদিন তো আমি অফিস যেতে দিইনি। বলেছিলাম নয় প্যারেন্টাল লিভটা নিয়ে নিতে, না হলে বাড়ি থেকে কাজ করতে। কারণ আমি রীতিমতো ভয়ে ছিলাম যে আমি ঠিকঠাকভাবে আবার সব কিছু কিট্টুকে নিয়ে সামলাতে পারবো কি না। কারণ কেউ একটুখানি হেল্প করে দিলে যা হয়, আমরা তার উপরে নির্ভরশীল হয়ে পড়ি, নিজের ওপরে কনফিডেন্স লুজ করে ফেলি। কিন্তু না, যখন আমাকে সব কিছু একা একা সামলাতেই হবে, তো রোহন আজকে থেকে অফিস যাওয়া শুরু করে দিয়েছে। তো এদিকে সকালে জল খাবার খেতে খেতে আমার ব্যালকনির গাছগুলোকে দেখছিলাম। গত বছরের গাছগুলোই খুব একটা তো যত্ন করতে পারিনি, ওই জল দিয়েছিলাম সময় করে। তো এবছর দেখছি অল্প অল্প করে আবার ওতেই ফুল ধরেছে। আর গত বছরই এশিয়াটিক লিলির গাছটাই দেখুন কত সুন্দর কুড়ি এসেছে। আর গাছটা দেখে আবার মার কথা মনে পড়ে গেল। মা যতদিন ছিল, মা খুব আশায় ছিল যে গাছটাতে ফুল ফুটবে, মা ফুলটা দেখে যাবে। কিন্তু 1 মাস ধরে কুড়িগুলো ওরকমই হয়েছিল। এই মারা যাওয়ার পরে অল্প অল্প দেখলাম রং এসেছে। হয়তো আর 2 থেকে 3 দিনের মধ্যেই ফুলগুলো সব ফুটে যাবে। মা তো আর দেখতে পেলো না, যাই হোক ফটো তুলে পাঠিয়ে দেব। আর এদিকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি যে বলেছিলাম না পাঁচমিশালি একটা সবজি বানাবো, সেটা বানিয়ে ফেলেছি। ভিডিও করা হয়নি, কারণ জানি ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো কোনোভাবে রান্নাবান্না সেরে নিয়ে কিট্টুর কাছে চলে এসেছি। ম্যাডাম তো খুব সুন্দর ঘুমোচ্ছিল, কিন্তু ওকে আমাকে উঠোতেই হলো, কারণ ওর ডাইপার চেঞ্জিংয়ের সময় হয়ে গিয়েছে। আর যেমনি আবার ঘুম থেকে উঠেছে, ওর আবার সাথে সাথেই মনে পড়ে গিয়েছে ওর ঘুম পেয়েছে। তাই ওকে আবার খাইয়ে দিয়ে ডাইপার চেঞ্জ করে দিয়ে এখন চলুন ওর সাথে আমি বেশ কিছুটা এখন সময় কাটাবো। ওর সাথে এই সময় আমি প্রচণ্ড বকবক করি। ও দেখতে পাচ্ছি মারা যাওয়ার পরে খুব সুন্দর করে রেসপন্সও করছে, কারণ মা থাকাকালীন ওর সাথে এত বকবক করতো। ও তখন থেকে আমরা কথা বললেই মুখ দিয়ে খুব আওয়াজ করা শিখে গিয়েছে। কিট্টু বুড়ি কই, আমার কিট্টু বুড়ি? কিট্টু বুড়ি মাম্মা, আমি কিন্তু খেয়ে নিবো তোমাকে। আপা এসে দেখবে আবার মাম্মা আমার পেটুতে চলে গেছে কিট্টু। ঠিক আছে, এই গাল দুটো খেয়ে নেবো, আপেল দুটো আমি খাবো। ঠিক আছে।
তো দুই বান্ধবী বেশ কিছুক্ষণ ধরে গল্প করলাম, তারপরে আমার মনে পড়লো আমার তো এখনও বেশ কিছু কাজ রয়েছে, আবারও কান্নাকাটি করার আগে সেই কাজগুলো আমাকে করে ফেলতে হবে। তাই ভাবলাম ওকে আমি ক্রিবের মধ্যে শুয়ে দিই। আর কটটা যে জায়গায় রাখা রয়েছে না, বেশ সুন্দর, কিন্তু এই সময় দিনের বেলা রোদ পড়ে, তাই ওখানেই ওকে আমি শুইয়ে রাখি। আর ওপরে ওই খেলনাটা চালিয়ে দিয়েছি, কিছুক্ষণ ওটাকে দেখে, কিছুক্ষণ বাইরে তাকিয়ে তাকিয়ে দেখে। তো মোটামুটি আধ ঘন্টার মতো ও ওখানেই থাকবে। তো ততক্ষণে যতটা সম্ভব হয় ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নিই। আর একটু গুছোতে গুছোতেই মনে হলো আমি যেন আবার হাঁপিয়ে গেলাম। মাঝে মাঝে তো এমনি এলোমেলো হয়ে থাকে, কিচ্ছু করতে ইচ্ছে করে না। কেই বা বাড়িতে আসে বলুন, গেস্ট আসার আগে তখন ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই এক মাস তো বেশিরভাগ দিনই মা আর বোনই এই কাজগুলো করে ফেলতো, আমি একটু মাঝে সাঝে ওদেরকে হেল্প করতাম। তো রোহন যে ঘরে কাজ করতো ওই ঘরটা একটু অগোছালো হয়েছিল, তো সেটা গুছিয়ে এসে বেডরুমের বিছানাটা একটু গুছিয়ে নিই। এবার এই বাড়ি চেঞ্জ করার সময় বিছানা ঝাড়ার যে ঝাঁটাটা ছিল সেটা না কিছুতেই খুঁজে পাচ্ছি না, হয়তো কোথাও মিসপ্লেস হয়ে গিয়েছে, না হলে ওই বাড়ির বাকি জিনিসগুলোর সাথে হয়তো প্যাক হয়ে গিয়েছে। তো কি আর করা যাবে, এজন্য না একদিন অন্তর অন্তর বিছানার চাদরটা পাল্টে ফেলি, কারণ যেহেতু ছোট বাচ্চা রয়েছে, কিট্টুর জন্য তো আশেপাশের জায়গাটা একটু পরিষ্কার রাখতেই হয়। যেমনি আমি কথা থামিয়ে দেবো অমনি তোমার হাঁক ডাক শুরু, তাই না মাম্মা? কি, আমি আছি এখানে। কি কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? এত ডাকাডাকি কিসের? কথা বলতে হবে সারাক্ষণ বসে বসে? আমার কোনো কাজ নেই? হ্যাঁ, এটা কি কোনো কাজের কথা হলো? সারাক্ষণ তোমার সাথে আমি বকবক করবো? তুমি যতক্ষণ জেগে থাকবে। হ্যাঁ মাম্মা, কি কি খবর তোমার? হ্যাঁ, কোলে কোলে ঘুরতে হবে এখন তোমাকে? আবার কথা শোনা হচ্ছে, আবার হাসা হচ্ছে, কথা শোনা হচ্ছে। হ্যাঁ, কি? এবার কিট্টুর কাণ্ড দেখুন। আমি বুঝি না এরা কিভাবে সবকিছু বুঝতে পেরে যায় এত ছোট বয়স থেকেই। যেমনি ওই ঘরের আমি বিছানাটা গুছিয়ে একটুখানি বসেছি, ব্যাস এমনি বুঝতে পেরে গিয়েছে যে আমি ঘরে চলে এসেছি। তখন ম্যাডাম কিছুতেই আর ক্রিবের মধ্যে একা একা শুয়ে থাকবে না, নয় ওর সামনে আমাকে বকবক করতে হবে, নাহলে ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হবে। এদিকে তো আমার রান্নাঘরে কাজ রয়েছে, তাকে কোলে নিয়েই রান্নাঘরে এলাম। আর এদিকে দেখুন কোলের মধ্যে উঠে কেমন মুচকি মুচকি আবার হাসছে। তো তখন তো সবজিটা বানিয়ে ফেলেছি, সবজি বানাতে বানাতেই কিট্টুর ওঠারও সময় হয়ে গিয়েছিল, তো ভাতটা আর করা হয়নি। তো ভাবলাম এখন তাহলে ভাত করে ফেলি। তো চাল ধুয়ে নিয়েছি, এবার চাল ধোয়া জলটা চলুন গাছের গোড়ায় দিয়ে আসি। সেইভাবে তো গাছের যত্ন নেওয়া হয় না, এই চাল ধোয়া জলটাই একটু মাঝে সাঝে গাছের মধ্যে দিয়ে থাকি। তো ভাতটা বসিয়ে দিই। আর যা বুঝতে পারছি কিট্টু এখন কিছুতেই চুপচাপ একা একা খেলবে না, নয় ওকে আমাকে কোলে কোলে নিয়ে ঘুরতে হবে, নাহলে ওর সাথে আমাকে এক জায়গায় বসে বকবক করতে হবে, কারণ ও এখন চট করে ঘুমোবেও না, আর পেটটা ওর বেশ ভরা রয়েছে। তো কোলে করে নিয়ে ঘোরার মতো তেমন এনার্জি আমার নেই, তাই ভাবলাম সোফার মধ্যে বসে বসেই ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আবার ওর সাথে সময় কাটাই। একটু খেয়ে ঘুমাই আমরা, একটুকে তুমি আমি দুজনেই ঘুমো দিই। হ্যাঁ, তো বেশ কিছুক্ষণ কোলে করে নিয়ে রাখার পরে ওকে বিছানার মধ্যে শুয়ে দিয়েছি। এখন হয়তো একটু কিছুক্ষণ চুপচাপ থাকবে। মারা আসার পরে ও না মার কোলে কোলে খুব থাকতো, তা আমি ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো ওর খুব কোলবাই হয়ে গিয়েছে, হয়তো খানিকটা হয়েও ছিল, সেটা এই 2-3 দিনে হয়তো কিছুটা আমি কমিয়েছি। মাঝে মাঝে ও খুব কাঁদতো, কিন্তু আমার অত এনার্জি হয় না যে ওকে আমি কোলে কোলে নিয়ে ঘুরবো, তাই ওকে কিছুক্ষণ আমি কাঁদতে দিতাম, কি আর করব বলুন। তো এখনও বিছানার মধ্যে শুয়ে রয়েছে, তো ভাবলাম চট করে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। তো রান্নাবান্না প্রায় হয়েই গিয়েছিল, মানে সবজিটা আমি আজকে করেছি আর কালকে রাতে ডাল করে রেখেছিলাম। তো ডাল, সবজি আর এদিকে কিছু শসা আর পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। ও হ্যাঁ, মা না যাওয়ার আগে বেশ কিছুটা ওই কচু বাটা করে গিয়েছিল। কচু বাটা এইসব তো ফ্রিজের মধ্যে অনেক দিন থেকেই যায়, তো আজকে একটুখানি রয়েছে যেটা খেলেই শেষ হয়ে যাবে। তো এই বাটাটাও আজকে ভাবলাম খেয়ে শেষ করে দিই।
তো প্লেটের মধ্যে খাবার সুন্দর করে বেড়ে নিয়েছি, আর ওদিকে কিট্টু একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই ভাবলাম ওকে আমার সামনে নিয়ে এসে রেখে দিই। আমি খেতে খেতে একটু কথা বলবো, ততক্ষণে ও হয়তো চুপচাপ থেকে যাবে। তো মোটামুটি 1-2 গরস খাওয়ার পরে দেখলাম না, এর সাউন্ড তো খুব জোরে বেড়ে চলেছে। তো ভাবলাম ওকে আগে একটু শান্ত করি, তারপর আমি নিশ্চিন্তে খাবো, কারণ খাওয়াটা একটা শান্তির জিনিস, তার মধ্যে আবার ডাল সবজি এইসব খেতে আমি খুব ভালোবাসি। তো ভাবলাম একটু নিশ্চিন্তে খাওয়া যাবে, আগে ম্যাডামকে একটু শান্ত করি। অবশ্যই বাচ্চারা এই সময় একটু ঘ্যান ঘ্যান করেই, শুরুর দিকে একটু বেশি করবে, ধীরে ধীরে সেটা কমবে, ডক্টর তো সেটাই বলেছে। আমি আবার মাঝে মাঝে ভয় পাই ও হয়তো কোলে ওঠার জন্যই বেশি কান্নাকাটি করছে, কিন্তু কখনো কখনো দেখি কোলে ওঠেও কাঁদে। তো ওদিকে ভেবেছিলাম একটু আরাম করে খাবো, কিন্তু না, ঝটপট করেই কোনো মতে খাবারটা শেষ করলাম। একটু না ঘুমের টাইম হয়ে গিয়েছে, কারণ অনেকক্ষণ জেগে রয়েছে, কখন আবার ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দিবে। তার আগে তেল মালিশ করে ওকে স্নানটা করিয়ে দিই। আর যেহেতু আজকে ওকে আমি একা একাই স্নান করাচ্ছি, তো ওই বাথটবের মধ্যে শুয়ে রেখে শুরুর দিকে না একা একা স্নান করাতে আমি বেশ ভয় পেতাম। তো কি করতাম, বেসিনের মধ্যে প্রথমে মাথাটাকে ধুয়ে দিতাম, তারপর ওই ডাইপার চেঞ্জিং র্যাকে শুয়ে দিয়ে গাটাকে হালকা হালকা করে স্পঞ্জ করে দিতাম। তো 1-2 জন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এত ছোট বাচ্চাকে তুমি একা একা কিভাবে স্নান করাতে। সত্যি বলতে শুরুর দিকে বাথটবে আমি একা একা নিয়ে পারতাম না, তো ওইভাবেই বেসিনে স্নান করাতাম। রোহন যেদিন থাকতো তখন বাথটবে 2জন মিলে স্নান করাই। তো যাই হোক, কিট্টুকে দিকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর মা থাকাকালীন ওকে না একটা ছোট্ট করে কাজলের টিপ পরাতো। তো আমিও মাঝে সাঝে এখন ওকে একটুখানি টিপ পরাই, আর আজকে তো মজা করে ওর ভুরুটাও একটু এঁকে দিয়েছি। তো চলুন, কিট্টুকে ঘুম পাড়াতে পাড়াতে ব্লগটা এখানেই শেষ করলাম।